record on this computer. Share screen. Share. আচ্ছা, কয়জন আসছে? হ্যালো, 5 মিনিট পরে শুরু করি না, তোমরা কানেক্ট হইতে থাকো। স্যার 13 জনের মতো আসছে স্যার, আরো আসবে স্যার। এই আমি 5 মিনিট পরে শুরু করে দিব, যে আসে আসুক, কিছু করার নাই। আসলে ইন্টারনেট এখন পারফরমেন্স খুব খারাপ হয়ে গেছে, মাঝে মধ্যেই চলে যায়, মাঝে মধ্যে থাকে না। ডিভাইড করো, তোমরা যেটা পারছেন ঠিক না? জি স্যার, তাহলে এখন দেখো হ্যালো। আছি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এখানে পিএলএল এর মধ্যে আমরা যে ইনপুট ফ্রিকোয়েন্সিটা দিব, পিএলএল নিজেও ইন্টারনালি একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করবে, and always tries to match the internally generated signal with the input signal. ঠিক আছে, যদি ইনপুট সিগন্যালটাকে আমরা বাড়িয়ে দেই, যেটা আমি বলতেছিলাম, ধরো 1 কিলো হার্টজ ছিল, তুমি এটাকে ইনক্রিজ করে 1.2 কিলো হার্টজ করেছো, এই যে ডিফারেন্সটুকু, এই ডিফারেন্সটুকুকে ডিটেক্ট করবে কে? ফেজ ডিটেক্টর। ফেজ ডিটেক্টর ডিটেক্ট করবে কিভাবে? এখানে যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি দুইটাকে সাম করবে এবং ফ্রিকোয়েন্সি দুইটাকে সাবট্রাক্ট করবে। তাহলে এখান দিয়ে যোগও বের হবে, বিয়োগও বের হবে। ঠিক আছে, এটা একটু ভুল আছে, এটা প্লাস মাইনাস দিলে ভালো হতো, এফ আই প্লাস মাইনাস এফ ও। তাহলে এফ ও হলো ইন্টারনালি জেনারেটেড সিগন্যাল, এফ আই আমরা এক্সটার্নালি ইনপুট দিয়েছি। তাহলে এই দুইটার ডিফারেন্স এখানে আসবে, সাম আসবে। কিন্তু একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যখন পাস করানো হবে, তখন এখান দিয়ে শুধু এফ আই মাইনাস এফ ওটা পাস করবে। তারপরে এটাকে একটু অ্যাম্পলিফাই করে এটা অলমোস্ট একটা ডিসি ভোল্টেজের মতো হয়ে যাবে। ঠিক আছে, যদি এটা তোমার ইয়ে হয়, ডিফারেন্সটা কনস্ট্যান্ট হয়, যে এটার থেকে এটার বিয়োগফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা একটা ডিসি ভোল্টেজের মতো হবে। তাহলে এখানে যখন আসে এই ডিসি ভোল্টেজটা, ঠিক আছে, যেহেতু শুরুতে ছিল 1K, এটাও 1K, সেই অবস্থায় দুইটা ম্যাচ সেম ছিল। এখন এটাকে 1.2 করেছি, 1.2 করার কারণে এখানে একটা এরর সিগন্যাল হবে, এরর সিগন্যালটা এমপ্লিফাই হবে, এমপ্লিফাই হয়ে সে ভিসিওটাকে ড্রাইভ করবে, ড্রাইভ করে ভিসিওর আউটপুটটা আবার 1.2 কিলোহার্টজ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এটা যখন 1.2 কিলোহার্টজ করে ফেললাম, ইন্টারনাল ফ্রিকোয়েন্সিও তোমার 1.2 কিলোহার্টজ হয়ে গেল।
আবার যদি তুমি এটা ডিক্রিজ করো, এটা ডিক্রিজ করবে। এইটাই একেবারে সিম্পল। দুটা রেঞ্জ আমরা পড়েছিলাম, তোমরা ভিডিওটা দেখে নিও। একটাকে লকড রেঞ্জ বলা হয় আর একটা ক্যাপচার রেঞ্জ বলা হয়, ঠিক আছে? তাহলে এর বেসিক অপারেশন আমরা আজকে বুঝবো। সরি, অপারেশন আমরা বুঝে ফেললাম, গত ক্লাসেও আমি বুঝিয়েছি। আজকে অ্যাপ্লিকেশন শিখবো। হ্যাঁ, প্রথম যে অ্যাপ্লিকেশন আছে সেটা কি? ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি ডিমodulation হওয়ার কথা তো, ডিমodulation, হ্যাঁ ঠিক আছে, ডিমodulation। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন এর একটু কনসেপ্ট দিয়েছিলাম, তাই না? জি আজকে স্যার। কিসে শুরু করব? জ্যামবোর্ড। গত ক্লাসে কিসে করছিলাম? জ্যামবোর্ডে করছিলাম না? তোমরা কি দেখতে পাচ্ছ? এই জ্যামবোর্ড নিয়ে আসলাম। দেখি যারা গত ক্লাসে ছিল না ওদের জন্য আবার একটুখানি। এটা কি এত ছোট কেন? এরকম হবে না? তা তো হতে পারে না। স্যার খুললে হয়তো এক্সপ্যান্ড হবে। কই খুললাম তো, এইভাবেই তো খুলে নাকি? স্যার নতুন অ্যাড করতে হবে বা ওটাতে ক্লিক করতে এখানে হবে। অ্যাড করার না একটা থাকবে, স্যার এই যে বটম রাইট কর্নারে। বটম, এটা এখানে বলতেছো? না না স্যার, মানে এই যে এখানে বটম রাইট কর্নারে যে প্লাস নতুন খোলার কথা। মনে হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, রাইট। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা যখন ধরো একটা ইনফরমেশন আছে, আমি যে কথা বলছি এর সিগন্যালটা হলো আমার ইনফরমেশন। সে দিস ইজ দা ভয়েস সিগন্যাল। এখন এই ভয়েস সিগন্যালটাকে একটা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে কি করতে হবে? মডুলেট করতে হবে। এরকম মনে করো একটা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে, এই এরকম এরকম একটা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে, ঠিক আছে? তাহলে এটার সাথে যখন মডুলেট করা হবে তখন আমার ইনফরমেশনের ভোল্টেজ যেখানে বেশি আছে সেখানে ফ্রিকোয়েন্সিটা আরো বেড়ে যাবে, আর যেখানে ইনফরমেশন ফ্রিকোয়েন্সিটা কম আছে সেখানে এটা কমে যাবে। এই এরকম হয়। আচ্ছা, আমরা বেটার একটা সিগন্যাল নিয়ে আসি। হ্যাঁ, গত ক্লাসও তাই করেছিলাম, আমরা একটা সিগন্যাল নিয়ে আসি। আরে বাবা, ফ্রিকোয়েন্সি মডুলেশন সিগন্যাল, এই ফ্রিকোয়েন্সি মডুলেশন সিগন্যাল কপি, এই ইমেজটারে কপি করে নিয়ে যাই বা এখান থেকে বুঝে নাও। এই যে এটা একটা সিমুলেশন দেখাচ্ছে, দেখো যে এই উপরে যেটা দেখতেছো অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় এম। এম মানে কি? অ্যামপ্লিটিউড মডুলেশন। তার মানে আমার ইনফরমেশন সিগন্যালের ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াসের ভোল্টেজের প্রপোর্শনেটলি এই সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই রেড ওয়ান খেয়াল করে দেখো, এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কি চেঞ্জ হচ্ছে? অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি ভিডিওটা অফ করি, না হয় ভিডিও তোমার ইয়ের সাইজ তো বড় হয়ে যাবে। কিভাবে করব, কোথায় যাব? এটা কি ফুল স্ক্রিনটা পাচ্ছি না খুঁজে, এক মিনিট দেখতেছি। শো অল, এটাই তো আছে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ওটা বোধহয় রেকর্ডিং সময় বোধহয় এটা দেখা যায় না। স্টপ রেকর্ডিং, না রেকর্ডিং হচ্ছে না, স্যার রেকর্ডিং হচ্ছে, শেয়ার ওটা অফ হয়েছে। স্ক্রিন। হ্যাঁ জি স্যার, হ্যাঁ শেয়ার ঠিক অন আছে। থাকলে দেখা যায় না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই যে আমরা রেড যে সিগন্যালটা দেখতেছি এটাকে বলা হয় এম, মানে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। আর নিচেরটাতে দেখো যে অ্যামপ্লিটিউড সেম আছে না, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। খেয়াল করো যে এখানে ভোল্টেজ কম সেখানে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, এই যে এখানে কমে যাচ্ছে, এখানে ভোল্টেজ বেশি এখানে ফ্রিকোয়েন্সিটা কি হবে? বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই সিগন্যালটা, এটা হলো মডুলেটেড সিগন্যাল। আমাদের এএমও আছে, এটা এফএমও আছে, আমরা এখানে নিয়ে জাস্ট বসিয়ে রাখি, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই এখন এইটার মধ্যে এইটা এই মডুলেশন কেন করা হয়? এটা হলো তোমার ওপেন স্পেসে কমিউনিকেশনের জন্য, ফর এফএম রেডিও, টেলিভিশন, ঠিক আছে, মোবাইল,
এগুলো যখন সিগন্যাল আমাদের ডিভাইসে আসে তখন এটা মডুলেটেড ফর্মে আসে। ডিজিটাল মডুলেশন আছে, তোমরা পর ক্লাসে পড়বে, পরের ক্লাসে। তাহলে এখানে আমার ইনফরমেশনটা নিয়ে এসেছে ক্যারি করে, কে নিয়ে এসেছে? ক্যারিয়ার। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটার মধ্যে আমার ইনফরমেশনটা আছে। তাই রিসিভারে আসার পরে এই ইনফরমেশনটাকে তোমার কি করতে হবে? এক্সট্রাক্ট ডিমোডুলেট। করতে হবে। হ্যাঁ, এই এক্সট্রাক্ট করাকেই আমরা টেকনিক্যালি বলি ডিমোডুলেট করতে হবে, ঠিক আছে? ডিমোডুলেট করা। তাহলে এই আমরা এখন যে সিগন্যালটা পড়তে মানে অ্যাপ্লিকেশনটা পড়তে চাচ্ছি সেটার নাম কি? ফ্রিকোয়েন্সি ডিমোডুলেশন। তার মানে তোমাদের ধরে নিতে হবে যে এখানে যে সিগন্যালটা আছে, এই যে এফএম সিগন্যাল, এফএম সিগন্যালটার দেখতে কেমন হলো? এফএম সিগন্যালটা হলো এই যে এটা নিচের যেই ব্লু সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটা হলো এফএম। তাহলে এই এফএম এর মধ্যে কি আছে? এর মধ্যে একটা হাই ফ্রিকোয়েন্সি সাথে একটা ইনফরমেশন অ্যাড করে দেওয়া হয়েছে না? জি স্যার। যে ইনফরমেশনটা অ্যাড করেছি সেটার নাম দিয়েছিলাম আমরা সিগন্যাল। তাহলে এই এফএমটা দিয়ে দেওয়া হলো কোথায়? এই যে এখানে দিয়ে দেওয়া হলো, এফএমটা এখানে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এফএমটা এখানে দেওয়া হলো। তাহলে এখন দেখো, যদি খেয়াল করে দেখো, ধরো এই লেভেলে আছে আমার সিগন্যালটা, এখন আমরা একটু ড্র করি, ধরো এখানে আছে, ঠিক এইখানে আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যেটা থাকবে এখানে থাকা মানে 0। ইনপুট সিগন্যালের ভ্যালু কত? 0। 0। সেই অবস্থায় যে ফ্রিকোয়েন্সিটুকু পাওয়া যাবে সেটাকে বলা হবে হলো তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই যে এখানে যে ফ্রিকোয়েন্সি আছে সেটাই হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। কেন? এখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় নাই, হয়েছে না স্যার। না। সেই অবস্থায় যে সিগন্যালটা আসলো সেটা হলো তোমার ক্যারিয়ার সিগন্যাল। তাহলে ধরো শুরুতে এখানে ক্যারিয়ার সিগন্যাল আছে, এখানে যখন ক্যারিয়ার সিগন্যাল থাকবে তখন এখানে তোমার কি হবে? ঠিক একই পরিমাণ সিগন্যাল ভিসিওর আউটপুটে পাওয়া যাবে, এখান দিয়ে এটা আসবে। আচ্ছা, গত ক্লাসে এইগুলোর ব্যাপারে মানে এই কম্পোনেন্টস গুলো কেন ইউজ করা হয়েছে গত ক্লাসে বলেছি, তোমরা বই পড়ে নিও। অথবা বলি যে R1 কে এবং C1 কে এমন ভাবে চুজ করতে হবে যেন এই ভিসিওর একটা টার্ম আছে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি, যেন ফ্রি রানিং ফ্রিকোয়েন্সিটা তোমার ওই যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি সমান হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো কানেক্ট করার পরেই পিএলএল-টা ওয়ার্ক করতে শুরু করবে। তাহলে যেটা বলতেছিলাম যে যখন এখানে শুধু ক্যারিয়ার সিগন্যাল আসবে, এখানে যদি শুধু ক্যারিয়ার সিগন্যাল আসে তাহলে এই ভিসিও থেকেও আউটপুট তৈরি হবে, এখানে ক্যারিয়ার সিগন্যালের সমান ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল চলে আসবে। তাহলে এখন যদি আমার ফ্রিকোয়েন্সিটা ধরো কি হচ্ছে যেন বেড়ে যাচ্ছে না, এখানে এসে ফ্রিকোয়েন্সিটা কি হবে? বেড়ে যাবে, কারণ 0-র পরে আমার এখানে একটা ভোল্টেজ চলে আসলো হাই, তাই না? 0-র চাইতে বেশি, জি স্যার। তাহলে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা যদি বেড়ে যায় তাহলে পিএলএল আমার কি করবে? পিএলএল উইল ট্রাই টু ক্যাপচার দ্য ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সিটা এখানে বেড়ে গেছে, আমি অ্যারো দেই না, ও না এখান তো লেখা যাবে না। আচ্ছা, এইটাকে নিয়ে যাই আমরা ওখানে বোঝার জন্য। এই 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 এটাকে বোর্ডে নিয়ে যাই। হ্যাঁ। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এখানকার ফ্রিকোয়েন্সিটা কি হলো? একটু বেড়ে গেল না? এখানকার ফ্রিকোয়েন্সি একটু বেড়ে গেছে, সে এই 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 রিজিয়নে তুমি চলে আসছো। তাহলে পিএলএল কি চেষ্টা করবে বলো তো? পিএলএল তার ইন্টারনাল ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করবে। জি স্যার। তাহলে ইন্টারনাল ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে হয় তাহলে এখানকার ভোল্টেজটা কি হতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। তাহলে একটু আগে এখানে এফসি তৈরি করতে তার যেই ভোল্টেজ লেগেছিল এখন তার চাইতে কি হবে? বেশি দরকার বেশি হবে। ভোল্টেজ লাগবে। তার মানে এখান দেখো, এই যে যেই ভোল্টেজটা এখানে আসতেছে সেই ভোল্টেজটা আমি আউটপুটেও নিয়েছি, এই যে এখান থেকে আউটপুটে নিয়েছি, হুইচ ইজ কল্ড দা ডিমোডুলেটেড আউটপুট। এইটাই আমার ডিমোডুলেটেড আউটপুট। তাহলে ডিমোডুলেটেড আউটপুট শুরুতে কোথায় ছিল? আমি এটা একটু সুন্দর করে ড্র করতে চাই। শুরুতে আমার 0-তে ছিল, এখন 0 থেকে সে বেড়ে গিয়েছে, এইটাই না? কেন বেড়ে গিয়েছে? কারণ এখন এফসি আর নাই, এফসি চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে? এফসি ইনক্রিজ করে গেছে। এখানকার ফ্রিকোয়েন্সিটা এখন ইনক্রিজ করেছে। এখানকার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে হলে ভিসিওর আউটপুটও ইনক্রিজ হবে, কেননা এটা তো পিএলএল। পিএলএল অলওয়েজ ফলোস দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি। তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি কে সে ফলো করার জন্য এটার আউটপুটটা ইনক্রিজ করবে। এটার আউটপুট ইনক্রিজ করতে হলে ভিসিওর ইনপুট কি করতে হবে? বাড়াতে ইনক্রিজ হবে, করতে হবে। ইনক্রিজ করতে হবে। তাহলে আমার এই ভিসিওর আউটপুটটাই আমি এখানে নিচ্ছি, সেটা আমার ইনক্রিজ করে গেল। গুড।
কিন্তু কালারটা কোথায় যেন আছে, এটা তো একটা কালার আছে না, ও না এটা না, সরি, এইখানে আছে। হ্যাঁ, এই এরপরে দেখো তো আবার কি হচ্ছে, এখানে এসে আবার ফ্রিকোয়েন্সি গ্রাজুয়ালি কি হতে থাকবে, কমতে থাকবে। কমতে থাকবে। তাহলে এখন যদি ফ্রিকোয়েন্সি আবার কমতে থাকে, তাহলে এখানকার ভোল্টেজ আবার কি হতে থাকবে, কমতে থাকবে। কমতে থাকবে। কমে কমে আবার তাহলে কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে। যখন জিরোতে আসবে তখন কি হয়ে যাবে, এইটাতে যখন জিরো আসবে, খেয়াল করো এটা কিন্তু জিরো লেভেল হবে তোমার, এই যে এখানে, এখানে হবে জিরো লেভেল, এইটা হলো জিরো। তাহলে এখন এইটাতে কমে 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 এখানে চলে আসলো, তখন এখানে আবার এফসি সমান হয়ে গেল। এই এখানকার ভোল্টেজ, এই ফ্রিকোয়েন্সিটা আবার কার সমান হয়ে গেল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সমান হয়ে গেল। এখন দেখো তোমার যে ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ভোল্টেজটা এখন আবার কি হচ্ছে, ইনফরমেশন ভোল্টেজটা আবার কমতে শুরু করলো, এই যে নেগেটিভ ডিরেকশনে কমতে শুরু করলো। এবার আমি তো এখানে আসছি, এটার পরে কি নেগেটিভ দিকে যাবে, নেগেটিভে গেলে ফ্রিকোয়েন্সির ভ্যালু আরো অনেক কমে যাবে, ঠিক না? জি স্যার। তাহলে কমে গেলে এই এফসি এর ভ্যালু আরো কমতে চেষ্টা করবে। এখন এটা যে কমবে, কিভাবে কমবে, কমবে কারণ এখানে ভিসি এর ভোল্টেজটা ডিক্রিজ করবে, তাই না? জি স্যার। তাহলে ডিক্রিজ করলে আমি তো এই ভিসি এর ইনপুটটাই এখানে ড্র করতেছি, তাহলে এই যে এরকম একটা পেয়ে যাব। তাহলে এইভাবে দেখো, যেই প্যাটার্নে এখানকার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে, এই আউটপুটে আমি সেই প্যাটার্নটা পেয়ে যাব, ঠিক কিনা? জি স্যার। তাহলে সেই প্যাটার্নের ভোল্টেজ পাবো। হ্যাঁ, সেই প্যাটার্নের ভোল্টেজ পাবো। আমি একটুখানি একটা সেন্টেন্স বলে দেই। ধরো তুমি এফএম রেডিও শুনছো, তাহলে এফএম রেডিওর যে স্টেশন, যেখানে ট্রান্সমিট হচ্ছে, সেখানে কোনো একটা মিউজিক, সে দিস ইজ দ্য মিউজিক, এইটা মডুলেট হচ্ছে, মডুলেট হয়ে এই সিগন্যালটা তৈরি হলো, তাই না? এই সিগন্যালটাকে ওরা ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করলে এই স্পেসের মধ্য দিয়ে তোমার রেডিও রিসিভার অথবা মোবাইলও যদি শোনো, সেখানে চলে আসবে। সেখানে কে চলে আসলো, এই এফএম মডুলেটেড সিগন্যালটা চলে আসলো। তো এফএম মডুলেটেড সিগন্যালটা তোমার ডিভাইসের মধ্যে কি করা হবে, এরকম একটা ডিমodulator দেওয়া হবে। তাহলে এটা যখন ডিমodulator দিয়ে পাস করবে, তখন এক্স্যাক্টলি এই সিগন্যালটাই আউটপুটে তৈরি হয়ে যাবে। কেন, এই সিগন্যালটাই তোমার এই ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতেছে, আর এখানে এসে এই চেঞ্জিং ফ্রিকোয়েন্সিটা আবার এটা জেনারেট করতেছে, ঠিক না? জি স্যার। তাহলে তোমার সিগন্যাল ইনফরমেশনটা তো কোথা থেকে কোথায় চলে আসলো, এটা ট্রান্সমিটিং স্টেশন থেকে আমার রিসিভারে চলে আসলো। তাহলে এটা তোমরা কমিউনিকেশনে শিখবে যে মডুলেশন কেন দরকার, কোন মডুলেশনের কি অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? আমরা এখানে যেহেতু এই কোর্স আগে চলে আসছে, কমিউনিকেশনের আগে পিএলএল আমাদের সিলেবাসে আছে, এর জন্য আমরা এটা পড়ে নিলাম। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে চট করে ফেলো, অথবা চিন্তা করো, আমি নেক্সট টপিকের জন্য রেডি হই। আমরা এখন যেটা পড়বো সেটার নাম হলো ফ্রিকোয়েন্সি সিনথেসাইজ। এই ফ্রিকোয়েন্সি সিনথেসিস, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি সিনথেসিস, এটার মানে কি, মানে হলো তোমার কাছে মনে করো একটা খুব ওয়েল ডিজাইনড, স্টেবল, উইদাউট এনি ডিস্টরশন, মানে মানে খুব ভালো কোয়ালিটির একটা সিগন্যাল আছে, ঠিক আছে? তার মানে এটা টেম্পারেচারের কারণে এই ইনপুট মানে এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, তারপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড, কোনো ডিভাইসের ডিস্টারবেন্স দ্বারা এটা এফেক্টেড হয় না, এরকম সুন্দর একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আছে। এখন তুমি চাচ্ছ সেই ফ্রিকোয়েন্সিটার মাল্টিপল তৈরি করতে। ধরো তোমার কাছে আছে 1 কিলো হার্টজের, তুমি এটাকে 2 কিলো হার্টজ, তারপরে 4 কিলো হার্টজ, 8 কিলো হার্টজ এরকম তৈরি করতে চাচ্ছ। তাহলে যেই সিস্টেম বা সার্কিটের মাধ্যমে এই কাজটুকু করা যায় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার, ঠিক আছে? তাহলে এটা কিভাবে কাজ করবে, এটা পিএলএল এর মাধ্যমে করব। আমরা একটু অপারেশনটা বুঝে নেই, এখানে জ্যাম বোর্ডে চলে আসি। আচ্ছা, এটা বোঝার জন্য ছোট সার্কিটটা একটু দরকার হবে।
ছোট সার্কিটটা আগে দেখে নিই। এটা হলো ছোট সার্কিটটা। আমরা এই যে এইখানে কি করেছিলাম দেখো তো, ভিসিওর আউটপুট সরাসরি ফেজ ডিটেক্টরে দিয়ে দিয়েছি না এখানে? জি স্যার। কেউ যদি এখান থেকে আউটপুট নিতে চাও সে এটাও নিতে পারো, কিন্তু এখান থেকে আউটপুট নিলে কি দেখা যাবে যে ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সি সেম। এই তুমি যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছ সেই ফ্রিকোয়েন্সিটা আর এখানকার ফ্রিকোয়েন্সিটা সেম হবে, কিন্তু আমাদের ওই যে লক রেঞ্জ, ক্যাপচার রেঞ্জ এগুলো মাপার জন্য এই ফ্রিকোয়েন্সিটা দেখতে হয়, সেই জন্য এটাও একটা আউটপুট। আর ডিমোডুলেটর হিসাবে যখন এটাকে ইউজ করবে তখন আউটপুট নিতে হবে কোথা থেকে, এই এমপ্লিফায়ারের আউটপুট থেকে। অ্যাম্পলিফায়ার আর আউটপুট হ্যাঁ, থেকে। এটা একটা ফিল্টার হিসাবে কাজ করবে এখানে যে যেটা ছিল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খুব মনে রাখার জন্য খেয়াল করি, সহজ জিনিস, ভিসিওর আউটপুটটা কোথায় গিয়েছে? ফেজ Phase ডিটেক্টর। detector. ফেজ ডিটেক্টরে গিয়েছে, রাইট। তাহলে এইখানে দেখো আমরা এখন যেটা ড্র করলাম এইটা হলো তোমার ভিসিওর আউটপুট। দেখো ভিসিওর আউটপুট পিন নাম্বারটা কত? 4 না? বলো। জি স্যার, পিন নাম্বার 4। 4 যাবে কততে? 5 এ, তাই না? 4 জি আর স্যার। 5 শুড বি শর্টেড, তাই তো? জি স্যার। তাহলে এখানে দেখো 4 আর 5 সরাসরি শর্ট করা হয় নাই, মাঝখানে আমরা এইটুকু দিয়েছি। এই যে এখানে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছ আর একটা কাউন্টার আইসি দেখতে পাচ্ছ। এই যে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ 7490 7493 এগুলো পড়েছো? হ্যালো, জি স্যার। এই যে 7490 এটা কি আইসি বলো দেখি, বলতে পারো কিনা? হুম, এটা কি কাউন্টার? কাউন্টার আইসি, কাউন্টার, এক্স্যাক্টলি কাউন্টার, রিপল কাউন্টার যেটা তোমরাকে বলো, ঠিক আছে? রিপল কাউন্টার, এই রিপল কাউন্টারের ভিতরে তোমার ফ্লিপ ফ্লপ আছে হলো 4টা। তাহলে 4টা ফ্লিপ ফ্লপ থাকলে মড কত হয় বলো তো? 2 টু দি পাওয়ার 4। 2 to the power 4. তার মানে কত হলো? 3 হইলে হতো 8 না? 16। 16। হবে। তাহলে এটা মডিউলো 16 একটা কাউন্টার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কাউন্টার সম্বন্ধে একটু বলে নেই আমি, যে একটা কি আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার তৈরি করি, তাই না? টি ফ্লিপ ফ্লপ, কিন্তু জে কে দিয়েও করা যায়। তাহলে জে এবং কে কে কোথায় কানেক্ট করে রাখতে হয়? জে এবং কে এই পিন দুইটাকে কোথায় কানেক্ট করতে হয় বলো? 1। এই তোমরা কি একটা জে কে ফ্লিপ ফ্লপ কে টি ফ্লিপ ফ্লপ বানাতে পারো? হ্যাঁ পারি। কিভাবে? জেকে কে শর্ট করে দিলেই জে হয়। কে শর্ট করে দিব। শর্ট করে কোথায় দিয়ে দিব? এটা ভিসিসি তে দিয়ে দিব, তাই না? জি স্যার। হ্যাঁ, আর এখানে দিব হলো ক্লক, এখানে দিব ক্লক, এটা এসটি গার্ড। আর এখান থেকে একটা আউটপুট নাও, যে কোনো একটা কিউ নিলাম, এই কিউ নিলাম। এখন এখানে তুমি যদি এই যে এই পয়েন্টে যদি এটা ধরো কি নাম বলে এটাকে, ক্লক না? সি এল কে, ক্লক। ক্লক যদি এরকম হয় দেখতে, সি এল কে, ক্লক যদি দেখতে এরকম হয়, এই এই এটা পিজিটি না এনজিটি করে দেই? এনজিটি তোমরা বেশি পড়ো সেই জন্য এনজিটি করে দিলাম। এই এখানে ক্লক নাকি? এই সব জায়গায় ক্লক, এখানে ক্লক। তাহলে কিউ আউটপুটটা কিভাবে চেঞ্জ করে বলো দেখি? ক্লকে ক্লকে সে চেঞ্জ হয়, এরকম না? জি স্যার। যেখানে এই অ্যাক্টিভ ক্লক আসবে, ফর এক্সাম্পল এই সেখানে আউটপুট চেঞ্জ হবে। এনজিটি, এনজিটি, 3টা এনজিটি এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে বলো তো এইটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা কি? স্যার একটা ডাবল। একটা ডাবল, ঠিক আছে? আবার আমরা যেটা বলবো যে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটা হলো ইনপুটের অর্ধেক। জি স্যার। তাহলে এটা কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না, যে যে কোনো কাউন্টারের তোমার যদি ইয়ে হয় যে একটা কাউন্টারের ভিতরে যদি 2টা ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে এফ ইনটা কি হয়ে যাবে? এফ ইন ইনপুট ফ্রিকোয়েন্সিটা ডিভাইড হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 দিয়ে, 2টা যদি থাকে। তাহলে জেনারেল ভাবে যদি আমরা লিখি তাহলে এটা কি লিখবো? এফ ইন ডিভাইডেড বাই 2 to the 2 to power the power n. n, right, 2 to the power n। n এর ভ্যালু 1 হইলে কত দিয়ে ভাগ হবে?
2 দিয়ে 2 দিয়ে, n এর ভ্যালু 2 হলে 2 স্কয়ার 4 4 দিয়ে দিয়ে, ঠিক আছে, 3 হলে 8 8 দিয়ে। দিয়ে তাহলে এখানে তো তোমাদের এখন এই ইন্টারনাল ডায়াগ্রামটা আমি আর রাখতে চাচ্ছি না, এরকম ভাবে থাকে আর কি, না এরকম এরপর একটা ফ্লিপ ফ্লপ, এরপর একটা ফ্লিপ ফ্লপ, তাই তো? বুঝতে পেরেছো? কয়টা ফ্লিপ ফ্লপ থাকে এটার ভিতরে? 4টা 4টা ফ্লিপ ফ্লপ, এবং এই 4টা ফ্লিপ ফ্লপের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট বের হয়। এই যে এখান থেকে একটা আউটপুট বের হবে, এটা হবে কি তাহলে তোমার, আমি জানি না কি নাম্বার দিবে ওরা, হয়তো কিউ এ, এখান থেকে একটা বের করবে, সেটার নাম কি হবে? কিউ বি, তাই না? জি স্যার তাহলে এখান থেকে আউটপুট যদি নাও তাহলে সেটা কি হবে বলো? কিউ এর থেকে যদি আউটপুটটা নাও তাহলে এটা ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 2 2 গুড। কিউ বি থেকে নিলে, বাই 4 আবার এর পরেরটার থেকে নিলে, বাই 8 তাহলে এই যে এই লাইনগুলো এখন বুঝো কিনা দেখো। কিউ এর থেকে আউটপুট নিলে কিউ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, কিউ বি তে হইলে ডিভাইডেড বাই 4 4। আচ্ছা, এখন একটা জিনিস আবার পিএলএল আমরা চলে যাই, এখনকার কথাটা খেয়াল করে শুনবে, যে অবশ্যই আমার কি হবে, এই ইনপুট ফ্রিকোয়েন্সি এবং এই 4 নাম্বার, এই সরি 4 নাম্বার না বলে 5 নাম্বারের ফ্রিকোয়েন্সি সেম হবে, তাই না? জি স্যার 5 নাম্বারের সেম হতে, তাই দুইটা সেম না হইলে, আমি যদি বলি 4 নাম্বারের সেম হবে, এটা সঠিক হলো না, কারণ 4 থেকে যাওয়ার পথে যদি চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমি 5 নাম্বারের কথা বললাম। কারণ ফেজ ডিটেক্টরের দুইটা ইনপুট ফ্রিকোয়েন্সি কি হতে হবে? সেম হতে হবে। তাহলে নাম্বার, পিন নাম্বার 2 এবং পিন নাম্বার 5 এর ফ্রিকোয়েন্সি কি হতে হবে? সেম হতে হবে সেম হতে হবে। গুড। তাহলে আমাদের এখন যে ইসে চলে আসো। আচ্ছা, এই যে এখানে আহ একটু বলতেই হচ্ছে যে 4 নাম্বারের পরে আমরা একটা ট্রানজিস্টর দিয়েছি, এই ট্রানজিস্টরটা না দিলেও হয়ে যেত, কিন্তু এটা দেয়া হয়েছে সেফটির জন্য। কি সেফটি? যে এই যে আমার পিএলএল, এই পিএলএল টা যদি কোনো কারণে এই 7490 কে ড্রাইভ করতে না পারে তাহলে পিএলএল টা নষ্ট হয়ে যেতে পারে, অথবা এই 7490 যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, নষ্ট কোনো আইসি তুমি লাগাও, তাহলে এটা কি হবে, এই আইসিটা সে নষ্ট করে ফেলতে পারে। সেই জন্য মাঝখানে আমরা একটা কি করলাম, আইসোলেশনের ব্যবস্থা করলাম। আইসোলেশনটা কিভাবে হলো? তোমার এই ট্রানজিস্টর নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই 10 কে কি সহজে নষ্ট হবে? না স্যার তাহলে এটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেল, এই আইসি পুড়ে গেল, পুড়ে টুরে ওরা সব শর্ট সার্কিট হয়ে গেল, কিন্তু আমার পিএলএল সেফ থাকবে কেন? আমি এখানে একটা 10 কে রেজিস্টার ইউজ করেছি। তাহলে পিএলএল টা যেহেতু একটু কস্টলি আইসি, সেই জন্য আমরা এই পাশে সেপারেশনের ব্যবস্থা করেছি। দেখো এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, এই ট্রানজিস্টরটা এখন একটা সুইচিং মোডে আছে, এটা ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ আমরা পড়েছিলাম। তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা জাস্ট ইনভার্ট হয়ে যাবে, যখন বেজে হাই আসবে তখন এখানে লো আসবে, বেজে যখন লো আসবে তখন এখানে হাই আসবে। এই ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে? নো, না ফ্রিকোয়েন্সি স্যার চেঞ্জ হবে না তাহলে 4 নম্বরে যে ফ্রিকোয়েন্সিটা আমরা দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটি আমরা এখানে পাচ্ছি, তাই না? এখন দেখো আমরা কি শিখেছিলাম, 4 থেকে যেই 4 মধ্যে যেই, না কি বলি, দেখে আসি, 4 থেকে যেটা আসবে সেটা কোথায় চলে যেতে হবে? 5 5 যেতে হবে। অথবা আরেকটা বলছিলাম যে ইনপুট ফ্রিকোয়েন্সি এখানে 2 এর ফ্রিকোয়েন্সি আর 5 এর ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হবে। এখন দেখো, ধরো তুমি এই সিলেক্টর সুইচটাকে এখানে কানেক্ট করে রেখেছো, কোথায়? এখানে। তাহলে এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা এখানে আসলো সেই ফ্রিকোয়েন্সিটা এখান দিয়ে গেলে এখানে এসে কত চলে আসবে বলো তো? এখানে, এখানে যখন আসবে তখন কত আসবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে না? জি স্যার ঠিক আছে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু বোঝার সুবিধার্থে এখানকার ইনপুট ফ্রিকোয়েন্সিটাকে ধরে নাও, তোমার যে স্টেবল ফ্রিকোয়েন্সিটা যেটাকে তুমি সিনথেসাইজ করতে চাচ্ছ, সেই ইনপুট ফ্রিকোয়েন্সিটা হলো আমার ভিও, না ভিও না, সরি ভিআই বলছে, আউটপুট ভোল্টেজ। আচ্ছা ঠিক আছে, বইয়ের সাথে মিল রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। ভিআই, তাহলে এই ভিআই যখন এখানে এখান দিয়ে যখন পাস করলো তখন এটা কত দিয়ে ভাগ হয়ে গেল? 2 দিয়ে 2 দিয়ে। ডিভাইড তাহলে হয়ে গেল এখানে 2 দিয়ে যখন এখানে আসলো, এখানে কত আসলো? এখানে কত আসলো? এই মুহূর্তে ভিউ সমান কত? ভিউ সমান ভি আই ডিভাইডেড বাই 2। জি স্যার
টু না, কিন্তু আমরা জানি এই ফ্রিকোয়েন্সি আর এখানকার ফ্রিকোয়েন্সি কত হইতে হবে? সেম। সেম হইতে হবে। তাহলে এটা যদি সেম হইতে হয়, এই এফ ওর ভ্যালু তাহলে কত হইতে হবে? এফ ওর ভ্যালু হইতে হবে হলো 2 ইনটু এফ ইন, ঠিক কিনা? আচ্ছা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই 4 হইলো কার আউটপুট? 4 হইলো ভিসিওর আউটপুট, তাই না? জি স্যার। ভিসিওর আউটপুট। আচ্ছা আমরা এখন ধরে নেই এফ আই এর ভ্যালু 1 কিলোহার্টজ। এফ আই এর ভ্যালু হলো 1 কিলোহার্টজ। কিলোহার্টজ। গুড। তাহলে এই 1 কিলোহার্টজ যেহেতু ইনপুটের ভ্যালু, 2 নাম্বার পিনের ভ্যালু, আমরা শিখেছি কি 2 নাম্বার পিনের ভ্যালু 5 নাম্বার পিনের ভ্যালু কি হতে হবে? সেম হতে হবে। সেম হতে হবে। তাহলে এখানেও তোমার কত আসতে হবে? 1 কিলোহার্টজ আসতে হবে, তাই তো? জি স্যার। তাহলে এখানে যদি 1 কিলোহার্টজ আসতে হয়, তাহলে এখানে এফ ওর ভ্যালু কত হইতে হবে বলো? এই ভ্যালুটা, এখানে ভ্যালুটা 4 নাম্বারের ভ্যালুটা কত হইতে হবে? 4 নম্বর 2 কে হইতে হবে। 2 জি কে, স্যার। কেন 2 কে? এখানে 2 কে আসলো, সেই 2 কে আমার আইসোলেশন মানে এটাকে কি বলা যায়, বাফার, এটা আরেক নাম হলো বাফার। বাফারের ভিতর দিয়ে এখানে 2 কে আসলো। এই 2 কে যখন আমার কাউন্টারের মধ্য দিয়ে পাস করলো, তখন এটা কত তখন হয়ে গেল? হাফ হয়ে যাবে। হাফ হয়ে গেল। তাহলে হাফ হয়ে গেলে এটার ভ্যালুটা কত হয়ে গেল? অ্যাকচুয়াল ভ্যালুটা 1 তখন কে, 1K 1 হয়ে যাবে। কিলোহার্টজ। 1 কিলোহার্টজ। এইবার আমার পিএলএল দেখলো কি যে 5 নাম্বার পিনের ফ্রিকোয়েন্সি 2 নাম্বার পিনের ফ্রিকোয়েন্সি কি আছে? সেম আছে, ঠিক না? জি স্যার। সেম হয়ে গেলে ও স্টেবল হয়ে যাবে, ও আর ভিসিউ কে চেঞ্জ করবে না। করবে না। তাহলে এখন বলো 4 নাম্বার পিনে তুমি কতটুকু ফ্রিকোয়েন্সি পেলে? 2 টাইমস অফ 2 আমরা টাইমস 3 অফ নাম্বার এফ 2 তে পেয়ে আই, যাচ্ছি। রাইট? তাহলে এখানে এই জন্য আমরা ডাবল পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এসে মনে করো স্লাইডসটা তুমি এই সুইচটাকে এখানে না দিয়ে এই সুইচটাকে তুমি এখানে দিয়ে দাও, এই যে এখানে দিয়ে দিই, যেখানে বই দিয়ে রেখেছে। তাহলে এখন বলো যে এই যে ভিসিওর আউটপুট যেটা আসতেছে 4 নাম্বার পিন থেকে, সেইটা এখন যদি 4 কিলো হয়, তাহলে 4 কিলো এখানে 4 দিয়ে ডিভাইড হয়ে এখানে 1 কিলো হয়ে যাবে। জি স্যার। 1 কিলো হলে আমার পিএলএল দেখবে যে আমার পাশেও 1 কিলো আছে, ইনপুটে 1 কিলো আছে, সে আর চেঞ্জ করবে না। কিন্তু আমি এখান থেকে আউটপুট তো একটা পেয়ে যাচ্ছি হুইচ ইজ 4 টাইমস অফ এফআই। এফও। এখানে 4 টাইমস এফ ও কেন লিখছে আমি জানি না, এটা এফআই লিখলেই তো সুন্দর হইতো, তাই না? এখানে আমি ইনপুট যা দিয়েছি তার 4 টাইমস পাচ্ছি, তাই তো? জি স্যার। তাহলে 16 এ দিলে একই ভাবে হবে, দেখো। ঠিক আছে, তাহলে এইটা হলো ফ্রিকোয়েন্সি ডিভাইডার। এই কাউন্টারটা কি? ফ্রিকোয়েন্সি ডিভাইডার। ডিভাইডার। ফ্রিকোয়েন্সি সে ডিভাইড করে দিচ্ছে, ওকে আমি দেখাচ্ছি যে তোমাকে আমি কম ফ্রিকোয়েন্সি দিচ্ছি, যার কারণে ও অধিক জেনারেট করতেছে, হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে। জেনারেট করে 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 আমি যত দিয়ে ভাগ করে দিয়েছি ও তত টাইমস জেনারেট করে। তাহলে আমি যদি এখান থেকে একটা আউটপুট নিয়ে নেই, ধরো এখান থেকে আমি একটা আউটপুট নিয়ে নিব, এই সিগন্যালটাকে কপি করে নেই, এই যে এখান থেকে সিম্পলি এখান থেকে একটা আউটপুট নিয়ে আসবো। এই যে এখান থেকে নিলে ভালো হবে, কেন? আমার পিএলএল এর মধ্যে লোড কম হবে, তাই না? এটা হলো তোমার এফ আউট। আউটপুট সমান তাহলে আমরা কি পেলাম? এন মাল্টিপ্লাইড বাই এফ আই, ঠিক না? তাহলে মনে করো তুমি এই পুরো জিনিসটাকে একটা বক্সের ভিতরে ভরে দিয়েছো, আর এখানে একটা সিলেক্টর সুইচ দিয়েছো। এখানে যে থাকে না এরকম সিলেক্টর সুইচ, তোমরা সিগন্যাল জেনারেটরের মধ্যে ইউজ করো না, বিভিন্ন পয়েন্ট পুশ করো। তাহলে এটা একটা উপরের বাটন পুশ করলে এখানে লাগে, নিচের পরেরটা পুশ করলে এখানে লাগবে, তারপরেরটা পুশ করলে এখানে লাগবে। আর এইটাকে হয়তো একটু চেঞ্জ করা যাবে, এটা হবে একটা মানে এখানে চেঞ্জ করা যাবে হলো মিনিমাম চেঞ্জ, সামান্য চেঞ্জ। আর এখান দিয়ে করতে হবে কি আমাদের বড় চেঞ্জ, ম্যাক্সিমাম চেঞ্জ। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আছে এই ফ্রিকোয়েন্সি সিনথেসাইজারের উপরে কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে এখান দিয়ে শুধুমাত্র আমরা 2 টাইমস 4 টাইমস 8 টাইমস হ্যাঁ এটাই 16 টাইমস পাবে, এগুলো করতে পারবো। এর বেশি পারবে না। এগুলো একটা অ্যাপ্লিকেশন দেখো, তোমার ইয়ে আছে না, ওই যে মাইক্রোপ্রসেসর তো এখন অনেক ফ্রিকোয়েন্সি তৈরি হয় না, কত ধরো 2.4 গিগাহার্টজ, তাই না? গিগাহার্টজ,
কিন্তু এত হাই ফ্রিকোয়েন্সি আমরা 3.3 গিগাহার্টজ, তাই না? এত হাই ফ্রিকোয়েন্সি আমরা অসিলেটর দিয়ে তৈরি করতে পারি না, এত হাই ফ্রিকোয়েন্সি তৈরি করা যাবে না। তাহলে আমরা অসিলেটর দিয়ে একটা ছোট ফ্রিকোয়েন্সি তৈরি করব, বুঝতে পেরেছো? আর এটা পিএলএল দিয়ে ডিভাইড করে 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 আমরা কি করব, আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেটাতে নিয়ে যাব। আর কম্পিউটারের মাদারবোর্ডে অন্যান্য যদি ফ্রিকোয়েন্সি দরকার হয় সেগুলো এইসব জায়গা থেকে নিব, কোনোটা এখান থেকে নিব, কোনোটা এখান থেকে নিব, কোনোটা এখান থেকে নিব, বুঝতে পেরেছো? পিএলএল দিয়ে এর মানে ডিফারেন্ট কিছু করা যাবে না, এটা ইন্টিজার মাল্টিপল অফ এফআই হবে, ঠিক আছে? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি তৈরি করতে হলে আরো অনেক টেকনিক আছে না আমাদের, 555 দিয়ে ভেরিয়েবল করেছিলাম না, মনে আছে? জি স্যার। 555 দিয়ে করা যাবে। তুমি আরো অন্যান্য টেকনিক আছে, সিম্পল কম্পারেটর দিয়েও তো আমরা বানিয়েছিলাম, মনে আছে? যে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর বানিয়েছিলাম না, জি স্যার। অপএম দিয়ে বানিয়েছিলাম। তাহলে অপএম্পের অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরে তুমি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আবার অ্যানালগ একদম সাইনোসয়েডিয়াল যে ফ্রিকোয়েন্সি, এই যে এটা পিওর সাইন ওয়েভ অথবা কস ওয়েভ, এইটাকে জেনারেট করে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কলপিটস অসিলেটর অথবা হার্টলি অসিলেটর ওইসব জায়গায় যদি একটা ভ্যালু চেঞ্জ করো, সাধারণত ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ করা হয়, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না? কলপিটস অসিলেটর থেকে চেঞ্জ করা যাবে। তোমরা কি ভেরিয়েবল ক্যাপাসিটরের নাম শুনেছো? ভেরিয়েবল ক্যাপাসিটরের নাম কি, ডিভাইসটার নাম কি? আমি একদিন কিন্তু ইন্টারনেটে দেখাইছিলাম, জি নাম স্যার। কি, কি নাম দেখাচ্ছে বলছিলাম তো। বলো তো? হ্যাঁ, ভুলে গেছো? ট্রিমার, ট্রিমার, ট্রিমারের ফিগার দেখাইছিলাম না একদিন? জি স্যার, দেখানো হয়েছিল। দেখাইছে। হ্যাঁ দেখিয়েছি তো। আজকে ভেরিয়েবল ইন্ডাক্টর দেখাই তোমাদের। এটা হলো আইএফটি, বুঝবে নাকি? আইএফ ট্রান্সফরমার, এইটা বুঝবে, এখন বুঝবে। এই যে দেখো, এই যে যেই ডিভাইসটা দেখতে পাচ্ছ, এই ডিভাইসটার ভিতরে দেখো একটা ক্যাপের মতো আছে, একটা স্ক্রুর মতো আছে, তাই না? জি স্যার। এই যে এটা, এইটাকে যদি তুমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরাও, এটা নিচে যাবে উপরে উঠবে, নিচে যাবে উপরে উঠবে। আসলে এটা কিন্তু হলো একটা ভিতরে একটা কয়েল আছে, এক বা একাধিক কয়েল আছে, ট্রান্সফরমার, সেটার কোর এটা, বুঝতে পেরেছো? তাহলে কোরকে তুমি যদি একটু পজিশন চেঞ্জ করো তাহলে ইন্ডাকট্যান্স চেঞ্জ হয় না? জি স্যার। তাহলে এটাকে ঘুরিয়ে ইন্ডাক্টরকে ভেরি করা যায়, যেমন ট্রিমারে ক্যাপাসিট্যান্স চেঞ্জ করা যায়। তাহলে তুমি কলপিটস অসিলেটর, হার্টলি অসিলেটরে যদি এরকম কলপিটসে এটা চেঞ্জ করা ইজি হবে কারণ একটা কয়েল থাকে, আর হার্টলিতে ক্যাপাসিট্যান্স চেঞ্জ করা ইজি হবে। তাহলে তুমি সাইন ওয়েভকেও ভেরি করতে পারো, বুঝতে পেরেছো? এগুলো আসলে খুব বেসিক কনসেপ্ট, প্র্যাকটিক্যালি যা করা হয় সেগুলো অনেক কমপ্লিকেটেড। আর কি কোশ্চেন আছে বলো? কোশ্চেন না থাকলে আমাদের আচ্ছা লাস্ট স্যার, ক্লাস। হ্যাঁ বলো এখানে বলো। পিন নাম্বার 4 এর রেজিস্ট্যান্সটা ভ্যারি করে কেমন? এই যে রেজিস্ট্যান্সটা ভেরি করছে কি? জি স্যার, মানে আমরা যেহেতু এইদিকে বাটন পুশ করে তো আমরা ডিফারেন্ট ভ্যারিং ফ্রিকোয়েন্সি দেবো, কিন্তু এইখানে পিন নাম্বার 4 এ রেজিস্ট্যান্সটা কেমনে চেঞ্জ হবে? রেজিস্ট্যান্স চেঞ্জ হবে কেন বলছো তুমি? আচ্ছা স্যার, রেজিস্ট্যান্স না, আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা কিভাবে? চেঞ্জ হবে, জি স্যার। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা কেন চেঞ্জ হবে? PLL always tries to match the input frequency and frequency in this pin. ও আচ্ছা নিজে স্যার, তাহলে এটাকে চেষ্টা করবে। ওই কারণে 4 এর এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, বুঝছি স্যার। ঠিক আছে, কারণ ও তো দেখবে ধরো এখানে যদি সে এখানে মনে করো 1 কিলোহার্টজ দিয়েছো, এখানেও যদি 1 কিলোহার্টজ জেনারেট হয় তাহলে এটাকে তুমি সিলেক্ট করে রেখেছো কোথায় আছে, ধরো এই নিচে লাগিয়ে দেই, এখানে লাগিয়েছো, তাহলে এটা তো 16 দিয়ে ডিভাইড হয়েছে, তাহলে এখানে তো চলে আসছে হলো 1 ডিভাইডেড বাই 16 কে। পরবর্তীতে সে আবার এটা অ্যাডজাস্ট করবে, কার আউটপুটকে অ্যাডজাস্ট করবে? পিন নাম্বার 4। পিন নাম্বার 4 কে অ্যাডজাস্ট করবে। পিন নাম্বার 4 কে অ্যাডজাস্ট করে 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 যতক্ষণ না এটা
এইটার সমান হচ্ছে, তার মানে এটা যতক্ষণ না 1 কিলোহার্জ হচ্ছে, তো এখানে 1 কিলোহার্জ হতে হলে এখানে 16 কিলোহার্জ হবে। বুঝছি স্যার। আর কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের তো সব ক্লাস শেষ, তাই না? না স্যার, এখনো 2টা কোর্স বাকি আছে। আচ্ছা, যেগুলো শেষ হয়েছে, কোন কোন ক্লাস শেষ হয়েছে বলো দেখি। স্যার স্ট্যাটিস্টিক্স, স্যার স্ট্যাটিস্টিক্স আর মেশিন কোর্স। মেশিন কোর্সটা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো কি পড়াশোনা শেষ করে দিয়েছো, তাই না? আর এখন তোমাদের তো সমস্যা, তোমরা কি ফার্স্ট সেমিস্টার পড়বা না সেকেন্ড সেমিস্টার পড়বা? স্যার এটা নিয়ে আসলে কনফিউজ, পরীক্ষা কোনটা আগে হবে এটা তো পরীক্ষা কিছু। ফার্স্ট সেমিস্টার আগে হবে, এটা কনফার্ম, এখানে আচ্ছা কোনো কনফিউশন নাই। ফার্স্ট সেমিস্টার আগে হবে, ঠিক আছে? তাহলে আমি শেয়ার স্টপ করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই অ্যাসাইনমেন্টের জন্য যেটুকু পড়াশোনা করা লাগে সেগুলো পড়াশোনা করো, আর সম্ভব হলে সময় যেহেতু আছে 2টা কোর্সেরই কিছুটা পড়াশোনা করে আগায় রাখো, কিন্তু পরে সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু বেশি সময় পাবে না। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরেই হয়তো অল্প কিছুদিনের ডিফারেন্সে তোমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, কারণ তোমরা তো পরীক্ষা কি 24শে মে এরকম টাইমে হবে? 24শে মের পরে নাকি এর আগে 4th ইয়ার হবে আমাদের আগে? এগুলো আসলে কি কোনো কংক্রিট ডিসিশন আমরা এখনো পাই নাই, ঠিক আছে? আমাদের তো কিছুদিন আগে যে ডিসিশনটা ছিল, আগে 4th ইয়ার আর মাস্টার্স করানোর কথা ছিল, কিন্তু এখন যেহেতু অলরেডি অনেক পিছিয়ে গেছে, ইউনিভার্সিটি যদি বলে যে না সব পরীক্ষা শুরু করে দেন, আমরাও চাই সব পরীক্ষা শুরু হয়ে যাক যদি পরিস্থিতি ইমপ্রুভ করে, তাই না? কারণ তোমরা পিছিয়ে গেল না, জি স্যার। মানে তোমাদের তো এই জানুয়ারিতে তোমাদের সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাই না? জি স্যার, এতদিন আমাদের 3rd ইয়ার ফার্স্ট সেমিস্টার ইন কোর্স হওয়ার কথা। হ্যাঁ, সেটাই। তাহলে সেই জন্য তোমরা ওইভাবে প্রিপেয়ার থাকো যে খোলার পরে তোমাদের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়তো সপ্তাহখানেক অথবা ম্যাক্সিমাম হলে 2 সপ্তাহ গ্যাপে পরীক্ষা হবে, যদি সিচুয়েশন আরো ডেটেরিয়েট না করে। কোভিড বোধহয় আর সমস্যা হবে না, আর ভ্যাকসিন ট্যাকসিন যেহেতু দিয়ে দিচ্ছে, যে ভ্যাকসিন দেওয়ার পরে হয়তো এই কোভিড সিচুয়েশনেও ক্লাস হবে, মানে পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার। হুম। তোমরা একটু পড়াশোনা করো, হ্যাঁ, রুটিন করে নিয়মিত পড়াশোনা করো, ফার্স্ট সেমিস্টার পড়ো, সেকেন্ড সেমিস্টার পড়ো, অথবা নিজের জানার জন্য শেখার জন্য পড়ো। এই গ্যাপ গুলোতে কি করতে হয়, এই সময়টাকে কাজে লাগাতে হয়, বুঝতে পেরেছো? যে আমি হ্যাঁ আমার প্রোগ্রামিং শেখার ইচ্ছে, প্রোগ্রামিং শিখবো, কেউ হয়তো ইলেকট্রনিক্স ভালো লাগলে এগুলো ভালো মতো পড়তে হবে, যার যেই টপিক ভালো লাগে। কেউ বিসিএস যদি দিতে চাও তারাও এখন থেকে চিন্তা করতে পারো যে আমি একটু এক্সট্রা টাইমে এক্সট্রা কিছু পড়বো বিসিএস এর জন্য। বাইরে যারা যেতে চাও, যারা আইএলটিএস করবে অথবা জিআরই করবে, তারাও পড়াশোনা করবে, সময়কে কাজে লাগাতে হবে, ঠিক আছে? কারণ তুমি একদিক দিয়ে পিছিয়েছো, আরেক দিক দিয়ে এটা এই গেইনটা করতে হবে তোমাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা তাহলে নেক্সট উইকে পেয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্ট পেলে সেগুলো পড়াশোনা করো, আর যদি কোনো ক্লাস লাগে, কিছু ডিসকাশন করা লাগে, তাহলে কেউ আমাকে একটু জানিও, আমি আবার এক্সট্রা ক্লাস নিব। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শেষ, থ্যাংক ইউ।